আপনার পরিবারের মানুষকে যদি এই খাবারটি একবার রান্না করে খাওয়ান, বিশ্বাস করুন সবাই আপনার প্রশংসায় মুখরিত হয়ে থাকবে এবং আপনাকে বারবার বলবে এই রান্নাটি আবারও করতে। কি দেখে মনে হচ্ছে না এক প্লেট ভর্তি কালোজাম মিষ্টি? তবে এখানে কিন্তু একটু টুইস্ট আছে। দোকান থেকে যে কালোজাম মিষ্টিটা আমরা কিনে খাই, এটা কিন্তু সেই কালোজাম মিষ্টি না। এটা হচ্ছে জলপাইয়ের কালোজাম মিষ্টি। ঠিকই শুনেছেন। এটা হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। ফেসবুক, ইউটিউবে জলপাইয়ের কালোজাম আচারের রেসিপি আপনারা তো অনেক পাবেন। তবে বিশ্বাস করেন, আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম তা আপনি অন্য কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইটাকে এখন সুন্দর করে ধুয়ে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে জলপাইটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখলে বুঝতে পারবেন যে জলপাইটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে জলপাই নামিয়ে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিব। এখন প্রথমেই আগে সেই সিক্রেট মশলাটি তৈরি করে নিব। বিখ্যাত সেই সিক্রেট মশলার উপকরণগুলো যে আমি ফাঁস করে দিচ্ছি, তার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার তো আমি একটু হলেও ডিজার্ভ করি, তাই না? যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। তো এখন একটু বলে দেই কি কি উপকরণ আমি দিয়েছি। এখানে আমি 3 চা চামচ দিয়েছি মৌরি, 2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া, এটা কিন্তু আস্ত ধনিয়া, 1 চা চামচ রাঁধুনি, 4 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা এবং একটি তেজপাতা। ব্লেন্ডার করার সুবিধার্থে তেজপাতাগুলো আমি একটু কুটি কুটি করে নিয়েছি আর দিয়ে দিলাম অনেকগুলা শুকনো মরিচ। শুকনো মরিচটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল খেতে পারেন তার উপর। এখন আমি সবগুলো উপকরণকে কিছুক্ষণ সময় নিয়ে অল্প আছে ধীরে ধীরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এই সময়টাতে কিন্তু সুন্দর একটি ঘ্রাণ সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়বে। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং মরিচগুলো মচমচ করছে, তখনই একটি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে আমি এটা সুন্দরভাবে মিহিভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে আমি 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই কাজটি শিলপাটাতেও করে নিতে পারবেন, তবে ব্লেন্ডারে করাটা খুব ইজি হবে। আলহামদুলিল্লাহ মিশ্রণটি একদম পারফেক্টলি মিহিভাবে ব্লেন্ড হয়েছে। এখন চলে যাই মূল রান্নাতে। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। 2 কেজি জলপাইয়ের আচার করতে আমার টোটাল তেল লাগবে হাফ কেজি। এর থেকে বেশিও লাগতে পারে, তবে এর থেকে কম না, কারণ এই আচারটিতে তেল প্রচুর লাগে। গুঁড়া মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি জলপাইটা প্রসেস করে নিয়েছিলাম। সিদ্ধ জলপাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জলপাইয়ের থেকে বীজ আলাদা করে নিয়ে সম্পূর্ণ জলপাইয়ের যে মাংসটা থাকে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালোভাবে। একদম কিন্তু মিহিভাবে ব্লেন্ড করা যাবে না, অর্ধেকের বেশি মিহি হবে আর কিছুটা একটু দানাদার হবে। আর হ্যাঁ, বীজটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। জলপাইয়ের বীজ দিয়ে কি করব সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তাহলে এখন চলুন রান্না শুরু করে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন, সেটাকে আমি একটু ছেঁচে দিয়েছি। রসুনটাকে এখন অল্প আছে ভালো করে নেড়ে ছেড়ে ধীরে ধীরে ভেজে নিব ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। খেয়াল রাখবেন তাড়াহুড়ো করতে গিয়ে রসুনটা যেন পুড়ে না যায়। রসুনটা বাদামি রঙের হয়ে আসলেই দিয়ে দিব গুড় অথবা চিনি। আপনাদের যার যেটা পছন্দ বা যেটা বাসায় থাকবে সেটাই দিবেন। আমার বাসায় গুড় এবং চিনি দুটোই ছিল, এজন্য আমি দুটোই দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি মিষ্টির রেশিওটা বুঝতে পারছিলাম না, এজন্য এখানে আগে দিয়ে দিয়েছিলাম 1 কেজি গুড়। ভেবেছিলাম এটাতেই হয়ে যাবে, কিন্তু না, হয়নি। আমাকে পরে আরো পৌনে 1 কেজির মতো চিনি দিতে হয়েছিল। 2 কেজি জলপাইয়ের আচারের জন্য আপনাকে মিনিমাম 1.5 থেকে 2.25 কেজির মতো চিনি অথবা গুড় দিতেই হবে। তা না হলে কিন্তু মিষ্টি হবে না, টক টক যে ভাবটা সেটা থেকেই যাবে। এই তো আমার গুড়টা জ্বালানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা জলপাইগুলো। এখন গুড় এবং জলপাইটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। 1 কেজি গুড় দেওয়াতেও আমার জলপাইটা একদম টকটকে মনে হচ্ছিল, এই জন্য পরবর্তীতে আরো হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি। হাফ কেজির বেশি দিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি আরো একটু করে চিনি দিয়েছিলাম মিষ্টি করার জন্য, যেহেতু আমাদের বাসায় সবাই একটু মিষ্টি বেশি খায়। তবে অবশ্যই 2 কেজি জলপাইয়ের জন্য 1.5 কেজি চিনি অথবা গুড় লাগবেই লাগবে। জলপাই, গুড় এবং চিনিটা ভালো করে মিশ্রণ করে নেওয়ার পর যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা এখন দিয়ে দিব, বাকি অর্ধেকটা রেখে দিব একদম রান্নার শেষে দেওয়ার জন্য। গুঁড়া মশলাটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি অবস্থায় থাকবে এবং খুব সাবধানে অনবরত নাড়তে হবে। কোনো অবস্থাতেই কিন্তু জলপাই নড়াচড়া করা বন্ধ করা যাবে না। আর এই সময় চিনি অথবা গুড় পানি ছেড়ে দিবে, যার জন্য এই জলপাইয়ের মিশ্রণটা ছিটে ছিটে আসবে এবং একটা দুর্ঘটনা হওয়ার চান্স থেকে যায়। যেমনটা আমার সাথে হয়েছিল, এই যে এমন করে ফুটে একটুও বন্ধ করা যাবে না, খুব সাবধানেই দেখুন আমার
এক নিমেষে আমার হাতটা পুড়ে গিয়েছিল। এখন তো চামড়াটা উঠে গেছে। পরবর্তীতে অবস্থা আরেকটু বাজে দেখা যাচ্ছিল। যাই হোক, এই অবস্থাতে কিন্তু খুবই সাবধান, একটু দূরত্ব বজায় রেখে অনবরত নাড়তে থাকবেন প্লিজ। এবং চুলার আঁচটা মিডিয়াম এবং লো হিটে মাঝামাঝি অবস্থায় রেখে দিবেন। অনেকটা সময় নিয়ে জাল দিয়েছি এবং অনবরত নেড়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি টেস্ট করে দেখলাম ঝাল অনেকটা কম। যেহেতু আমি ঝাল বেশি খাই, আমি আরো একটু বেশি করে শুকনা মরিচ ব্লেন্ড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে আগের পরিমাণেই রাখতে পারেন যদি ঝাল কম খান, তবে আগের রেশিওটাই একদম পারফেক্ট। যেহেতু আমি ঝাল বেশি খাই এজন্য একটু বেশি করে দিলাম। তো পরবর্তীতে এখন আমি আরো হাফ কেজি তেল ধাপে ধাপে দিয়ে দিব। ইন টোটাল আমি হাফ কেজি তেল ব্যবহার করেছি। এর থেকে কম করবেন না প্লিজ। হাফ কেজির থেকে কম করলে সেই জিনিসটা একটু চিটকে, চিটকে স্বভাবের হবে। আর তেলটা যদি হাফ কেজি বা তার থেকে বেশি দেন একদম মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখন কালার চলে এসেছে। আমার এটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার মতো। আমি অনেকক্ষণ নেড়েছি, অনেকক্ষণ এটা রান্না করেছি। আর এর ভিতরে কিন্তু আমি জলপাইয়ের বীজগুলোও দিয়ে দিয়েছি। সেটা অফ ক্যামেরাতে ছিল। আপনাদেরকে দেখানোর কথা আমার খেয়াল ছিল না। যাই হোক, এই পর্যায়ে যখন দিবেন তখন বীজটাও দিয়ে দিবেন। বীজটা থেকে যেন টক ভাব চলে যায়। আমার রান্নাটা প্রায় শেষ, দেখতে পাচ্ছেন এটা একটু আঠালো, আঠালো পদার্থর মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাকি সেই গুঁড়া মসলাটা সম্পূর্ণ দিয়ে এখন আবারও মিক্স করে আবার কিছু সময় ২ থেকে ৩ মিনিটের মতো নেড়ে নিব। এই আঠালো জিনিসটা যেমন হবে কি, আপনি যেমন নাড়ু দেন, নারকেলের নাড়ু যখন করেন দেখবেন যে এক জায়গায় লেগে আসে। মানে পাতিলের সঙ্গে লেগে থাকবে না, নিচে লেগে থাকবে না। চামচের সঙ্গে সব মিশ্রণটা উঠে আসবে। এই জলপাইটাও তেমন। যখন নাড়াচাড়া করবেন দেখবেন যে পাতিল থেকে সরে আসবে, চামচের সঙ্গে সরে যাবে। এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন যে সরে যাচ্ছে, তেমন করে সরে আসবে। তখনই বুঝতে পারবেন যে আপনার জলপাইটা হয়ে গিয়েছে। তখন চুলা বন্ধ করে সুন্দর করে ঠান্ডা করতে দিবেন। তবে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। এমনভাবে ঠান্ডা করতে হবে যে আপনার হাতে কষ্ট হচ্ছে না এবং আপনি সুন্দরভাবে কালো জামের শেপটা দিতে পারছেন। আলহামদুলিল্লাহ, জলপাইয়ের আচার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা শুধু শেপ দিয়ে দিব। প্রথমে কিছুটা আচার নিয়ে নিলাম এবং একটি বীজ নিয়ে নিচ্ছি। এই বীজটাকে সুন্দর করে গোল করে নিব। গোল করে নিয়ে জলপাইয়ের শেপটা দিয়ে দিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে আমি আর ডিটেইলসে কি বা বলবো। আপনারা দেখেই বুঝে নিন। এই তো দেখুন কি সুন্দর করে হয়ে গেল জলপাইয়ের কালোজাম আচার। এটাই হচ্ছে কালোজাম জলপাইয়ের সিক্রেট রেসিপি। ফেসবুক, ইউটিউবে জলপাইয়ের কালোজাম আচারের রেসিপি আপনারা তো অনেক পাবেন। তবে বিশ্বাস করেন আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম তা আপনি অন্য কোথাও পাবেন না। জলপাইয়ের কালোজাম আচারের এই রেসিপিটি আমার ননদের শাশুড়ি মায়ের। তিনি অনেক সুন্দর রান্না করতো। তার থেকে আমার ননদ শিখেছে আর আমি শিখে নিচ্ছি আমার ননদের থেকে। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এত মজার আচার কেন আপনারা মিস করবেন? তাই বলে রাখছি, অবশ্যই জীবনে একবার হলেও এই মসলাগুলো দিয়ে জলপাইয়ের কালোজাম আচারটি বানিয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবেই লাগবে। মনে রাখবেন আচারে কিন্তু তেল ছাড়া ভালো লাগে না। এইজন্য তেলটা একটু বেশি করেই দিবেন। এই যে বেঁচে যাওয়া তেলটুকু আচারের উপরে দিয়ে সুন্দর করে এখন আমি বয়মজাত করে নিব। যাই হোক, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।